হ্যালো বন্ধুরা, আমি রাজর্ষি এবং তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি মারাত্মক ভয়ের হরর এপিসোডে। তো বন্ধুরা, আজকে বুধবার এবং রাত 10টা বেজে গেছে এবং আমি আবারও তোমাদের সামনে এসে গেছি দুটো জমজমাট সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আমি কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে তোমাদের কি ধরনের ঘটনা শুনতে বেশি ভালো লাগে। তো তোমরা সেখানে গ্রাম বাংলার ঘটনা এবং রেল লাইনের ঘটনাতে বেশি ভোট করেছো। আমি এরকম ধরনের প্রশ্ন এর আগেও জিজ্ঞেস করেছিলাম, কারণ সত্যি বলতে আমার ভালো লাগে এরকম জিজ্ঞাসা করতে। তোমাদের পছন্দ কি সেটা জিজ্ঞেস করলে আমিও বুঝতে পারি যে কী ধরনের ঘটনা দিলে তোমরা শুনবে এবং তোমাদের ভালো লাগবে। তো তোমাদের মতামত অনুযায়ী আমি আজকের এপিসোডে দুটো ঘটনা এনেছি। প্রথম ঘটনাটি একটি হাসপাতালে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা এবং দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেটা হচ্ছে একটি গ্রাম বাংলায় একজন কৃষকের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। আশা করছি আজকের এই দুটো ঘটনাই তোমাদের অনেক ভালো লাগবে এবং তোমরা খুবই পছন্দ করবে। তোমরা চট করে কানে হেডফোনটা দিয়ে নাও এবং এক মনে আজকের এপিসোডটাকে পুরো শেষ অবধি শুনতে থাকো। আজকের এপিসোডটিকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে দাও যে তোমরা কে কোথা থেকে শুনছো। আর এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু 10,000 সাবস্ক্রাইবারের একদম দোরগোড়ায়, তাই করে দাও সাবস্ক্রাইব এবং চলে যাচ্ছি আজকের এপিসোডের প্রথম ঘটনায়। ঘটনা লিখে পাঠিয়েছেন আমাদের অজানা সত্যের একজন পুরনো সদস্যা, তার নাম মাম্পিদি। তিনি এর আগেও দুটো ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন এবং সেই ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। তো আজ তিনি আরও একটি ঘটনা পাঠিয়েছেন, তো শুনতে থাকো। নমস্কার রাজর্ষিদা, আমি মাম্পি শ্রীরামপুর থেকে বলছি। আজকে আমি তোমার জন্য একটা ঘটনা লিখে পাঠালাম। এই ঘটনাটা তুমি তোমার অজানা সত্যের শ্রোতা বন্ধুদের সামনে পাঠ করে শুনিও। শুরু করছি ঘটনা। ঘটনাটি ঘটেছিল আমার ননদের সাথে। শ্রীরামপুরে একটি হাসপাতাল আছে। হাসপাতালটির নাম আমি এখানে বিশেষ কারণে মেনশন করতে চাই না, তুমি শুধু হাসপাতাল বলেই মেনশন করো। আমার ননদের একটি অপারেশন হওয়ার কথা ছিল। সেই অপারেশনটি করার জন্য ওনাকে 10 দিন আগে ভর্তি করে নেওয়া হয় সেই হাসপাতালে। কারণ অপারেশন করার আগে অনেক রকম টেস্ট থাকে, সেইগুলো হাসপাতাল থেকেই করানোর জন্য ওনাকে ভর্তি করিয়ে দেওয়া হয়। অপারেশনের আগে যখন উনি ভর্তি ছিলেন তখন ওনার সঙ্গে কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটে। সেই ঘটনাগুলোই এখানে আমি তোমাকে বলতে চলেছি। এক রাত্রিবেলায় উনি তখন মোটামুটি 11টা কি 11:30 বাজে, উনি টয়লেটে যান এবং টয়লেটে ঢুকতে গিয়েই উনি দেখলেন টয়লেটের দরজাটা খুলছে না। মনে হয় ভেতর দিয়ে দরজাটা কেউ বন্ধ করে রেখেছে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তিনি একটু দরজায় নক করে একটা ডাক দিলেন, ভেতরে কি কেউ আছেন? কিন্তু কেউ ভেতর থেকে সাড়া দিল না। উনি অনেকবার ডাকাডাকি করার পরে জোরে ধাক্কা মারল দরজাটায় এবং দরজাটা হঠাৎ করেই নর্মালি খুলে গেল। আমার ননদ বুঝতে পারে না যে ভেতরে যদি কেউ নাই থেকে থাকে তাহলে দরজাটা এতক্ষণ ধরে শক্তভাবে আটকে ছিল কেন। তো যাই হোক, অত কিছু না ভেবে আমার ননদ ভেতরে যায় টয়লেট করতে। তো সাধারণভাবেই তিনি বাথরুমে ঢুকে দরজাটা বন্ধ করে টয়লেটটা সারেন এবং যখন তিনি বাইরে বেরিয়ে আসবেন সেই মুহূর্তে আবার তিনি দেখেন যে দরজাটা খুলছে না। উনি খুবই ভয় পেয়ে গেলেন। দরজাটা খুলছে না কেন? উনি তো ভেতর দিয়ে বন্ধ করেছে। সেই সময় আমার ননদ অনেক ভয় পেয়ে যায়।
অনেকবার চিৎকার করে ডাকাডাকি করে, কিন্তু তার কথায় কেউ সাড়া দিচ্ছিল না। এরপর দরজাটায় অনেকবার জোরে জোরে বাড়ি মারার পর একটা জোরে ধাক্কা দেওয়াতে দরজাটা আবারও খুলে যায় এবং তারপর তিনি সেখান থেকে দৌড়ে চলে আসেন এবং নিজের বেডে এসে শুয়ে পড়েন। তিনি কাউকে কোনো কথা বলেন না, তিনি চুপচাপ শুয়ে পড়েন। পরের দিন ওনার সাথে ওই রকমই অনেকজন ভর্তি ছিল। তারা নিজেদের মধ্যেই আলোচনা করছিল, কেউ বাথরুমে গেলে সবাই একসঙ্গেই যাব, আর না হলে কেউই যাব না। তাদের আলোচনা দূর থেকে শোনার পর আমার ননদ ওনাদের জিজ্ঞাসা করল যে কেন, কি হয়েছে? তখন তাদের মধ্যে একজন বলল, না, কিছু একটা আছে মনে হয় ওই বাথরুমে। সেই কারণেই সবাই বলছে যে যদি কখনো কেউ বাথরুমে যায় তাহলে একসঙ্গেই যাবে। তারপর আমার ননদ যে বেডে ভর্তি ছিল তার সামনের বেডে একজন হাই প্রেশারের রোগী ছিলেন। রোগীটার এতটাই গরম লাগতো যে উনি শাড়ি পরে থাকতে পারতেন না, তাই একটা সায়া পরে থাকতেন আর খুব আস্তে আস্তে হাঁটতেন। ওনার একটা আয়া রাখা হয়েছিল। তো এক রাতের বেলায় উনি বাথরুমে যাবে বলে আয়াকে খুব ডাকাডাকি করছিল, কিন্তু আয়া সেই দিন আসেনি। আয়া অন্য কাজে ব্যস্ত ছিল। কিছু করার ছিল না, উনি একা একাই গেলেন বাথরুমে। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে আস্তে সেই বাথরুমের দিকে যেতে লাগলেন এবং বাথরুমের দরজার কাছে এসেই তিনি মাটিতে পড়ে মারা গেলেন। আমাদের রুমের মধ্যে একটা শোরগোল পড়ে গেল। সেই মহিলাটি বাথরুমের সামনে পড়ে গিয়ে মারা গেছেন। সবাই বলা বলি করছিল যে তিনি হয়তো বাথরুমের সামনে পড়ে গিয়েই মারা গেছেন, কিন্তু আসল কারণটা কেউ জানত না, কারণ অত রাতের বেলায় সবাই ঘুমিয়েছিল, শুধু উনি একা সেই বাথরুমের সামনে গিয়েছিলেন। তো যাই হোক, উনি মারা যাওয়ার 2 দিন পর এক রাত্রেবেলা আমার ননদ নিজের বেডে ঘুমাচ্ছিল। রাত্রিবেলা একটু ঘুমটা ভেঙে যায় আমার ননদের, এবং সামনের দিকে তাকিয়ে ওই বেডে তিনি দেখতে পান সেই মহিলাটা পা ঝুলিয়ে বসে রয়েছে সেই বেডে। আমার ননদ খুবই ভয় পেয়ে যায় এবং জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকারের শব্দ শুনে সেই ঘরের লাইট জ্বালিয়ে সমস্ত পেশেন্টরা আসে এবং বলে যে কি হয়েছে, চিৎকার করলে কেন? আমার ননদ তাদেরকে কিছু বলতে পারে না, কারণ ননদের সামনের বেডটা এখন পুরোপুরিভাবে ফাঁকা। তাহলে তখন তিনি কাকে দেখল? এরকম আরও একটি ঘটনা ঘটেছিল আমার ননদের সাথে অপারেশন হওয়ার আগে। আমি যেই হাসপাতালটির কথা বলছি সেই হাসপাতালের নিয়ম একটু আলাদা। সেই হাসপাতালে খাবারের ব্যবস্থাটা একটু অন্যরকম। যারা বেড পেশেন্ট তাদেরকে নার্সরা খাবার দিয়ে আসতো, আর যারা একটু সুস্থ মানে হাঁটাচলা করতে পারে তাদেরকে খাবারটা গিয়ে নিয়ে আসতে হতো। একটি ছোট্ট ক্যান্টিনের মতো ব্যবস্থা ছিল সেখানে নিজেদের থালা নিয়ে খাবার খেতে হতো, আবার সেই থালা ধুয়ে ওখানেই রেখে আসতে হতো। তো একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর আমার ননদ বাইরের কলপাড়ে থালাটা ধুতে যায়। তো আমার ননদ সেই কলপাড়ে দাঁড়িয়ে থালা ধুচ্ছিল। এমন সময় একটি মেয়ে আসে আমার ননদের সামনে। মেয়েটির জামা কাপড় খুবই নোংরা ছিল। মেয়েটি এসে আমার ননদকে বলল, আমার ওই ওষুধের শিশিটা একটু খুলে দেবে? আমার ননদ বলল, ঠিক আছে দাও, আমি খুলে দিচ্ছি। ননদ যখন শিশিটা খুলতে গেল তখন সে দেখল যে শিশিটা খুলছে না। ওখানে আরও একটি মেয়ে এসে উপস্থিত হলো এবং তারও জামা কাপড় খানিকটা নোংরা। তখন আমার ননদ ওই আগের মেয়েটিকে বলল যে ওকে দাও, ও খুলে দেবে। এই কথা বলে আমার ননদ পেছন ফিরে ঘরের মধ্যে ঢুকে আসছিল। এমন সময়
পেছন দিক থেকে সেই দুটো বাচ্চার একটা রহস্যময় হাসি শুনতে পাওয়া গেল। আমার ননদের সারা শরীরের পশমটা যেন দাঁড়িয়ে গেল। পেছন ফিরে যখনই আমার ননদ তাকালো তখনই দেখল তার পেছনে কেউ নেই। এই দৃশ্য দেখার পর আমার ননদ রীতিমতো ভয় পেয়ে যায় এবং ওখান থেকে বেরিয়ে এসে আমার ননদ তাড়াতাড়ি গিয়ে বেডে শুয়ে পড়ে। কিন্তু তার আর সেই রাতে ঘুম হলো না। সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিল ওই হাসপাতালে। দাদা, আজকের ঘটনা জানি না কেমন লাগবে, তবে এটা ছিল আমার ননদের একটা ভয়ের অভিজ্ঞতা। হাসপাতাল এমন একটা জায়গা যেই জায়গায় কিছু অদ্ভুত রকমের ঘটনা ঘটতেই থাকে এবং সেখানে যারা যারা কাজ করে অথবা যারা যারা অনেক দিন ধরে থাকে তারা এই জিনিসটা জানে। কিছু না কিছু এমন ঘটনা থাকে হাসপাতালে যেই ঘটনার কোনো ব্যাখ্যা বা মানে খুঁজে পাওয়া যায় না, যেটা আমার ননদের সঙ্গে হয়েছিল। আশা করছি দাদা এই ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যের সকল সদস্যদের সামনে ঘটনাটিকে তুলে ধরো। ভালো থেকো, দেখা হবে পরের একটা ঘটনার সঙ্গে। তো মাম্পিদির ঘটনা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। আশা করছি ঘটনা তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অথবা কারোর মুখ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমার সঙ্গে শেয়ার করতে চাও এবং যদি চাও এই চ্যানেলে ঘটনাটিকে শোনানো হোক, তাহলে তোমরা আমাকে অজানাসত্য15@gmail.com এই জিমেল আইডিতে ঘটনা লিখে পাঠিয়ে দাও। এছাড়াও তোমরা ডেসক্রিপশন বক্সে একটা ফোন নাম্বার দেখতে পাবে, সেই ফোন নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে ঘটনা লিখে পাঠাতে পারো। তোমাদের ঘটনা অবশ্যই এই চ্যানেলে পড়ে শোনানো হবে। তো এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু হচ্ছে দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন শরীফ মজুমদার। সে যেরকম করে লিখেছে আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, কেমন আছো? আশা করছি তুমি অনেক ভালো আছো। আমি তোমার অজানা সত্যের একজন নিয়মিত শ্রোতা এবং আজ আমি তোমাকে আমার বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চাই। আমার বাবা পেশায় একজন কৃষক এবং গ্রামে আমাদের প্রায় 2 বিঘা জমি আছে। আমার বাবা সেই জমিতেই চাষ করে এবং আমি আমার বাবার সঙ্গে সঙ্গে হাতে হাতে চাষবাস করি। আর দাদা, আশা করছি তুমি এটা ভালো করেই জানো যে কৃষকদেরকে একটু রাতের বেলায় জমি পাহারা দিতে হয় যখনই ফসল হয়, কারণ রাত্রিবেলা অনেকেই থাকে যারা ফসল নষ্ট করতে আসে এবং অনেকেই থাকে যারা ফসল চুরিও পর্যন্ত করতে আসে। তো এমনই একদিন রাতের বেলায় আমার বাবার সঙ্গে একটা ঘটনা ঘটেছিল যখন আমার বাবা জমি পাহারা দিয়ে বাড়ি ফিরছিল। আমার বাবা সকালবেলা এবং দুপুরবেলার দিকে চাষবাস করেন এবং রাতের বেলার দিকে মাঝে মধ্যে তিনি পাহারা দেন এবং মাঝে মধ্যে রতন নামের আরেকজন সেই মাঠে পাহারা দিত। আমার বাবা সেই লোকটাকে ফিট করে রেখেছিল যাতে সবসময় রাত্রিবেলা তাকে চাষের জমিতে না যেতে হয়। তো এমনই একদিন রাত্রিবেলা আমার বাবা জমি পাহারা দিতে গেছিল। এটা অনেক আগের ঘটনা, তখন আমার বাবার বাবাও জীবিত ছিলেন। আমার বাবা এক হাতে একটা হ্যারিকেন এবং আরেক হাতে একটা লাঠি নিয়ে যাচ্ছিলেন জমি পাহারা দিতে। সেখানে গিয়ে তিনি অনেকক্ষণ পাহারা দেওয়ার পর যখন একটু ভোর ভোর হয়ে এসেছে, তবুও সম্পূর্ণ ভোর বলা চলে না, তখন বাজে প্রায় রাত 3টে। সেই সময় তিনি ভাবলেন যে এখন বাড়ি ফেরা যাক। তিনি হ্যারিকেনটাকে নিয়ে বাড়ি ফেরার দিকে রওনা দিলেন। এখানে বলে রাখি, আমার বাবার জমি থেকে বাড়ি ফেরার পথে আমাদের গ্রামের একটা শ্মশান ঘাট পড়ে। সেই দিকটা শ্মশান ঘাটের পেছন দিক। আমার বাবা বাড়ি ফিরছেন, চারিদিক একদম নিস্তব্ধ। কোনো কারোর কোনো শব্দ, কোনো পশু পাখির আওয়াজ কিচ্ছু শোনা যাচ্ছে না। শুধু মাঝে মধ্যে একটা পোকার শব্দ শোনা যাচ্ছে।
বাবা হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন। এমন সময় বাবা শ্মশানের দিকের একটি আম গাছের পাশে একটা মেয়েকে বসে থাকতে দেখেন। সেই মেয়েটা কেমন যেন ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তখন ছিল জ্যোৎস্নার আলো, সামান্য দেখা যাচ্ছে মেয়েটাকে দূর থেকে। আমার বাবা বুঝতে পারেন না যে এত রাতে একটা মেয়ে এখানে বসে রয়েছে, মেয়েটার কি বাড়ি ঘর নেই। আমার বাবা মনে করেন যে একবার মেয়েটার দিকে যাওয়া যাক। আমার বাবা দূর থেকে একবার চিৎকার করেন, এই কে তুমি? মেয়েটা তখনও কেঁদে চলেছে। আমার বাবা আস্তে আস্তে মেয়েটার দিকে যাওয়া শুরু করেন। এমন সময় আস্তে আস্তে সেই মেয়েটার কান্না থেমে গেল। মেয়েটা হঠাৎ করে উঠে দাঁড়ালো এবং হেঁটে হেঁটে সেই শ্মশানের দিকে যেতে লাগলো। আমার বাবা পেছন থেকে বারবার ডাকতেই থাকেন, এই কে তুমি? ওই দিকে কেন যাচ্ছ এত রাতে? এই বলতে বলতে তার পিছু করতে থাকে। এমন সময় বাবা যখন মেয়েটার একদমই কাছে চলে আসে তখন মেয়েটা হঠাৎ করেই আচমকা দাঁড়িয়ে পড়ে। আমার বাবা পেছন দিক থেকে বলে, এত রাতে তুমি এখানে কেন এসেছো? তোমার বাড়ি কোথায়? আমার সঙ্গে চলো, তোমাকে বাড়ি দিয়ে আসছি। সে মেয়েটা খিলখিল করে হাসতে শুরু করে। আমার বাবা চারিদিকটা একটু লক্ষ্য করে বুঝতে পারেন তিনি শ্মশানের মধ্যে ঢুকে গেছেন। এমন সময় সেই মেয়েটা জোরে একটা অট্ট হাসি জুড়ে বসে এবং পেছন দিকে আচমকা তাকায় বাবার দিকে, এবং আমার বাবা যেই দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। মেয়েটার চোখে কোনো মনি নেই, দুটো বড় বড় কালো গর্ত। মেয়েটার মুখ দিয়ে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। তার দাঁত কপাটি সম্পূর্ণভাবে ভাঙা। এতটা বিশ্রী লাগছে মেয়েটাকে দেখতে যে আমার বাবা সেখান থেকে নড়তে পর্যন্ত পারছে না। পরদিন সকালে আমার বাবার দেহ উদ্ধার হয় সেই শ্মশান থেকে। অনেকক্ষণ ধরে বাবা অজ্ঞান ছিলেন। তারপর গ্রামের একজন ওঝাকে ডেকে আনার পর বাবাকে সুস্থ করা হয় এবং ওঝা বলেন আগামী 2-3 ঘন্টার মধ্যেই বাবা সুস্থ হয়ে যাবেন এবং জ্ঞান ফিরে আসবে। তার কথা অনুযায়ী 2-3 ঘন্টা পরই আমার বাবার জ্ঞানটা ফিরে আসে এবং বাবা এই ঘটনার সমস্ত লোকেদেরকে জানায়। তারা প্রত্যেকেই বলেন রাতের বেলা কখনো শ্মশানে যেতে নেই। অনেক অতৃপ্ত প্রেতাত্মারা আছে যারা নাকি এখনো পর্যন্ত মুক্তি পায়নি। তারা সবসময় বসে থাকে কাউকে না কাউকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার। তুমি যে প্রাণে বেঁচে ফিরেছ এটা তোমার কপাল ভালো। তারপর আমার বাবাকে ওঝা একটি তাবিজ দেন এবং জল পড়া তেল পড়া খাওয়ানোর পর আমার বাবার ভয়টা কাটে। দাদা, এই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। ভালো লাগলে পাঠ করে শুনিও, আমি খুবই খুশি হব। ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের এপিসোডের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে ভালো লাগলো কমেন্ট করে জানিও। আমার তো দুটো ঘটনাই ভিন্ন স্বাদের লাগলো। প্রথম ঘটনাটা একটা অভিজ্ঞতা এবং দ্বিতীয় ঘটনাটা একটা ভয়ের ঘটনা। আশা করছি দুটো ঘটনাই অনেক ভালো লেগেছে। চলে যাচ্ছি আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন শোভন অধিকারী, আমাদের সঙ্গে রয়েছেন নীলান বিন, কমেন্ট করেছেন অহন খান, জয় বাবা লোকনাথ ফ্যান ক্লাব, আকাশ রয়, সমীর সরকার, কমেন্ট করেছেন আদিবা মিন, আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল, কমেন্ট করেছেন অলিভিয়া মল্লিক, কমেন্ট করেছেন MEWN8Y, কমেন্ট করেছেন অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন সুদেশনা সিনহা রয়, কমেন্ট করেছেন বিরাজ দাস, MD মঞ্জু, কমেন্ট করেছেন সমীর সরকার, গীতা গোস্বামী, কমেন্ট করেছেন রাজ সর্দার, দেবকুমার পাল, তুহিন হুসেন, কমেন্ট করেছেন প্রসেনজিৎ মাঝি। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই কমেন্ট করবার জন্য। তোমরা এইভাবেই কমেন্ট করতে থাকো বেশি বেশি করে, যাতে আমরা আরও মানুষদের কাছে ছড়িয়ে পড়তে পারি, আরও যাতে ভালোবাসা মানুষদের কাছ থেকে পেতে পারি।
আরও যাতে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকো আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।